যারা ফেসবুকের পেজে আমার সঙ্গে যুক্ত হয়ে আছেন, আমি চেষ্টা করি প্রতিদিন অথবা সময় সুযোগ মতো প্রতিটি রোগ বায়োকেমিক চিকিৎসা কিভাবে করা হয় সেটা নিয়ে আলোচনা করি। আজকে 11 নম্বর মেডিসিন গ্যাস্ট্রিক ক্যান্সার। এই দুরারোগ্য রোগের একটু ব্যাখ্যা করেই আমি অনেক কথা বলার চেষ্টা করব। সময় দেওয়ার চেষ্টা করবেন। আধা ঘন্টা 20 থেকে 25 মিনিট আপনাদেরকে সময় চেয়ে নিচ্ছি। ভিডিওটি দেখবেন, আমরা কিভাবে চিকিৎসা শুরু করতে পারি। চলে আসি। রোগের নামটি হচ্ছে গ্যাস্ট্রিক ক্যান্সার। একটা কথা আছে, ক্যান্সার দেয় না আনসার, বায়োকেমিককে সঙ্গে নিয়ে হোমিও দে আনসার। অর্থাৎ আমরা যদি এই বায়োকেমিক হয়তো নিজে নিজে কোনো কঠিন রোগের চিকিৎসা হয়তো করছে বা করে নাই, এই নিয়ে আমি তথ্যে যাব না, যেহেতু আমি সেটা প্রয়োগ করে কোনো ক্যান্সার রোগীকে ভালো করতে পারি নাই। খালি আলাদাভাবে কেউ ক্যান্সারের চিকিৎসা করে বায়োকেমিকে ভালো করেছে এরকম কোনো রেকর্ড নেই। সুতরাং সেই কারণেই এই দুরারোগ্য রোগটা বায়োকেমিক দিয়ে চিকিৎসা করা অনেকটা কঠিন বলে আমি মনে করি। তারপরও আমি আমার সাধ্যমতো আপনাদেরকে উপস্থাপনা করব কিভাবে চিকিৎসা করলে আমরা বায়োকেমিকে আমরা ক্যান্সার থেকে দূরে থাকতে পারি এবং চিকিৎসা করতে পারি। সেই কারণেই এই কথাটা বলছিলাম, ক্যান্সার দেয় না কোনো আনসার, বায়োকেমিককে সঙ্গে নিলে হোমিওপ্যাথিতে দেয় আনসার। এটারই উত্তর দিব আজকার এই গ্যাস্ট্রিক ক্যান্সারে। তাহলে চলে আসি, গ্যাস্ট্রিক ক্যান্সার আমরা কিভাবে চিনব সেটাই প্রথম কথা। গ্যাস্ট্রিক আলসার থেকেই ক্যান্সার হয়। দেখুন, অনেক রকম তথ্য কথা আছে, তারপরও আমরা বলবো দীর্ঘদিন যদি আলসারে ভোগে, গ্যাস্ট্রিক ট্রাভেলসে ভোগে অথবা অন্ত্রে কোথাও ক্ষততে ভোগে, সেই ক্ষত যদি দুরারোগ্য হয়ে পড়ে, কোনো রকমই উপকার না হয়, তাইলে আমরা বলবো গ্যাস্ট্রিক ক্যান্সার। অর্থাৎ আমরা এই গ্যাস্ট্রিক ক্যান্সারের কিভাবে আমরা চিকিৎসা করব সেটা নিয়ে আলোচনা করব বায়োকেমিকে। চলে আসি, আর কি হতে পারে। দেখো, কী কী কারণে হতে পারে। আমাশা থেকে হতে পারে, অর্থাৎ দীর্ঘদিন যদি আমাশাতে ভোগে তখনও হয়তো ভিতরে ক্যান্সার বা ক্ষতর সৃষ্টি হতে পারে। আঘাত, স্নায়ুশূল, চর্মরোগ বা বাত রোগের চাপা পড়া অথবা রক্তদুষ্টি, কোষ্ঠকাঠিন্য, এগুলো থাকলেই আমরা গ্যাস্ট্রিকের ক্যান্সার ধরে নিতে পারি। ওজন কমার একটা লক্ষণ থাকে, রক্তশূন্যতার লক্ষণ থাকে, এবং রক্তে যদি ব্লাড সেলগুলো দুর্বল হয়ে পড়ে এবং ওজন যদি কমে থাকে, যদি ক্ষতের সঙ্গে এরকম ঘটনা ঘটে, তাইলে আমরা বুঝে নেব গ্যাস্ট্রিক আলসার। আজকালকার অবশ্য পরীক্ষা করেই বোঝা যায় যে সেটা গ্যাস্ট্রিক আলসার ক্যান্সার কিনা। সুতরাং ক্যান্সারের পরীক্ষা করেও আমরা নির্বাচন করতে পারি। চলে আসি, লক্ষণগুলো কীভাবে আমরা বুঝবো। প্রথম লক্ষণ, পেটে চাপ দিলেই ব্যথা এবং অনেকটা স্পর্শকাতর মতন ব্যথা, এবং সেটা পেটের শূন্যভাব থাক আর পূর্ণভাব থাক। পেট খেলে রক্ত বমি হয় এবং রক্তহীনতা হয় এই কারণেই, এবং জীর্ণশীর্ণ অবস্থা, স্বাস্থ্য খারাপ হতে থাকে, বমির ভাব, খেলেই বমি হয় এবং বমির বর্ণ অনেক সব কপিচূর্ণের মতো। অর্থাৎ সেই ব্যথা, সেই ক্ষত যদি কিছুতেই ভালো না হয়, ধরেই নিতে হবে সেটা গ্যাস্ট্রিক ক্যান্সার দিকেই রূপ দিয়েছে। সেখান থেকেই অনেক রোগের সৃষ্টি হতে পারে। অর্থাৎ একটা জায়গায় যদি ক্যান্সার হয়, সেটা অনেক জায়গায় ছড়িয়ে পড়তে পারে। সেটা দুইটা সিস্টেমেই ছড়ে, রক্ত দুষ্টির মাধ্যমে এক জায়গাতে, বা কানেক্টিং টিস্যু আমরা বলি, এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েও সেটা বাসা বাঁধতে পারে অথবা ক্যান্সার হতে পারে। সুতরাং এগুলো থেকে আমাদেরকে দূরে রাখার জন্যই সহজভাবে, সহজ পদ্ধতিতে প্রতিটা পরিবারকে বায়োকেমিক প্রথম থেকে খাওয়া উচিত বলে আমি মনে করি। সেই কারণেই সেটা আমি প্রচার করি এবং বলি। হয়তো আমার দ্বারা সম্ভব হয় না এই বায়োকেমিকের জটিল থেকে জটিলতর রোগগুলো চিকিৎসা করা। আগামী দিনে যারা এটা নিয়ে চিন্তা ভাবনা করেন, তাদের উদ্দেশ্যেই আমার এই আলোচনা। আমরা কিভাবে বায়োকেমিক থেকে রক্ষা করে আমরা প্রিভেন্টিভ হিসাবে হোক আর রোগ নির্ণয়ের পরে চিকিৎসা করা হোক, আমরা কিভাবে করব সেটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তাহলে চলে আসি, অর্থাৎ ক্ষুধাহীনতা, হজমের অসুবিধা এবং প্রোটিনের
ক্ষয়, এগুলো থাকলেই সেখানে আমরা হয়তো দুই রকমের ক্যান্সার দেখতে পারি, একটা কার্সিনোসিন আর একটা সার্কোমা। দুটার পার্থক্য একটু আলাদা আছে। আমি এসব কিছু নিয়েই আলোচনা নাই করলাম, যেহেতু লেংদি হয়ে যাবে, অনেক তথ্য হয়তো দিতে পারবো না, কিন্তু আমরা চিকিৎসা করতে চাই। দেখুন, আজকে এলিমেন্টারি ডিজিজের 11 নম্বর রোগ নিয়ে আলোচনা করতেছি। তাহলে এতদিন রোগগুলো ভালো হবে বলছিলাম, কিন্তু আজকের রোগটা ভালো হবে এরকম কোনো ভরসা আমি আপনাদেরকে দিতে পারছি না। কিন্তু আমরা যদি সেই প্রথম থেকেই এই ওষুধগুলো খেতাম তাহলে এই রোগটা হয়তো নাও হতো। কেন? আমাদের বায়োকেমিক হচ্ছে অভাব পূরণ করে, সেই অভাব থেকেই আমরা শরীরকে সেই অভাব পূর্ণ করার জন্য সাহায্য করি। শরীর সেটা অভাব পূর্ণ করে, তার প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রোগকে ভালো করে। এটাই বায়োকেমিকের সিস্টেম, অভাব পূরণ করা। দেখুন, এই যে অভাবের কথা বললাম, 12টা মেডিসিন দিয়ে বায়োকেমিকের চিকিৎসা, এবং আমরা প্লেটিং যখন করা হয়, অর্থাৎ ইলেকট্রোলাইসিস করা হয়, যখন এলোপ্যাথিকেরা জানা যায় সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের পজিশন কি, তারা অনেক সময় সে সকল কারণে অনেক রোগগুলো বাড়তি কমতি হয়, সেই হিসাবে তারা বডিতে সেটা প্রচার করে। আপনি কি জানেন, আপনি যদি এই ম্যাকপস, কেরিপস, ফেরামপস, ক্যালকেরিয়াপস এগুলো খেলে সেই লেভেলটা কখনো পূর্ণ থাকে, কম হয় না। কম হলে ওই যে বললাম ঘাটতিটা দেহ সেখান থেকে পূর্ণ করে দেয়। সেজন্যেই আজকালকার আমি বলবো একেবারে বাচ্চা বয়স থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত আমাদের এইগুলো খাওয়া উচিত। তো বলে যৌবনকালে আমরা কেন কম বলি খেতে? কম বলি এই কারণে, তখন আমাদের শরীর পূর্ণাঙ্গ থাকে, খাদ্যদ্রব্য থেকে এই অভাবগুলো সহজেই পূর্ণ করতে পারে। শিশুকালে পারে না, আর বৃদ্ধ বয়সে পারে না। দেখুন, আমি এই বৃদ্ধ বয়সে, বিশ্বাস করেন কি করেন না, আমি অবাক হয়ে যাই। এই যে বায়োকেমিকগুলো না খেলে আমাদের কি অবস্থা হয় সেটা আমি নিজেই বুঝি। এই জন্যই আমি বায়োকেমিককে বেশি প্রাধান্য দিই। যারা বয়স্ক মানুষ, যারা কোনো জটিল রোগে ভুগেন, অথবা যারা শিশু, অথবা যাদের বর্ধিষ্ণু তারা প্রত্যেকেই উচিত অবস্থাভেদে এই ছোট্ট পাওয়ারের 6X ওষুধ দিয়ে নিজের অভাবকে পূর্ণ করুন। যদি যেই মাত্র অভাব বুঝবেন সেগুলো খেয়ে নিয়ে অন্তত 2-3 মাস, তারপরে অত 2-3 মাস অভাব পূরণ হয়ে গেলে আবার গ্যাপ দেন, আবার খান, তাহলে জটিল থেকে জটিল রোগগুলি থেকে আমরা দূরে থাকতে পারবো। অর্থাৎ এই ক্যান্সার ও দুরারোগ্য রোগ আমাদের গা ঘেঁষবে না। তাইলে চলে আসি, তাহলে বুঝতে পারলাম যে ক্যান্সার আমাদের বায়োকেমিকের কাজটা অভাব পূরণ করা। সুতরাং বায়োকেমিক আবার হোমিওপ্যাথিতে সঙ্গে নিল কেন? সঙ্গে নেওয়ার কারণটাও যদি আমরা বুঝতে পারি তাহলে আমাদের অনেকের নাটশিট কেন আছে যে হোমিওপ্যাথিকের সঙ্গে অন্য কোনো ওষুধ চলে না, কিন্তু বায়োকেমিকটা আমাদেরকে পড়ানো হয় কেন? সেটার বিশাল ইতিহাস নাই আলোচনা করলাম। সূক্ষ্ম মাত্রা গতিকেই সেটা আমাদেরকে পড়ানো হয়, আর পড়ানো হয় এটার সঙ্গে হোমিওপ্যাথিকের কোনো লক্ষণের মিল নেই, এটা অভাব পূরণ। সুতরাং আমরা ভুল করে ফেলি যে আমরা যেই লক্ষণগুলোর কথা বলি সেগুলো হোমিওপ্যাথিক দৃষ্টিতে পরীক্ষিত নয়, এগুলো অভাব পূরণের লক্ষণ। তো বলে স্যার এটা কিভাবে বোঝা যাবে? দেখুন, আমাদের কাছে যদি রোগী আসে, আমরা যদি দেখি তার আয়রনের অভাবে রক্তশূন্যতা বা রক্তের হিমোগ্লোবিন কম, তাহলে আমরা ফেরামপস দিয়েই আমরা শুরু করতে পারি, তার শরীরের অভাব পূরণ করতে পারি, তাহলে রক্তশূন্যতার অভাব কমে যাবে। তাহলে এইভাবেই সে অভাব কোনো দেহের পূর্ণ করে থাকে। কিন্তু ডাক্তারিটা অনেক কঠিন। আমি খালি 6Xের কথা বলি, বা 12Xের উপরে কেউ যেন ব্যবহার না করে ডাক্তার অভিজ্ঞতা ছাড়া। তাহলে চলে আসি, আমরা বুঝলাম নিম্ন মাত্রা দিয়েই আমরা এই ক্যান্সার রোগের চিকিৎসা করার চেষ্টা করব। তাহলে চলে আসি কিভাবে আমরা শুরু করব। দেখো, আমরা এর আগেও বলছিলাম সকল প্রায় রোগের 6X 12X দিয়েই আমরা বলছি ভালো হয়ে যাবে, কিন্তু এখানে ভালো হওয়ার সম্ভাবনা আমি বাদ দেব না, কিন্তু কীভাবে চিকিৎসা করব, কিভাবে পদ্ধতি, সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। চলে আসি তাহলে আমাদের প্রথম যেই ওষুধগুলো আসে সেই ওষুধের একটু নাম বলে যায়। সব ওষুধই আসতে পারে যদি আপনি বুঝেন, আর যদি না বুঝেন তাহলে এই কথাগুলো মনে রাখার
চেষ্টা করবেন। যেহেতু এটা গ্যাস্ট্রিক ক্যান্সার, সেহেতু নেট্রামফসটা প্রথমেই দেওয়ার চেষ্টা করবেন। তার সঙ্গে ফেরামফস অর্থাৎ ক্ষতটা যেন তাড়াতাড়ি শুকা। আমরা কেলিমিও দিয়ে শুরু করতে পারি। কি দিবেন কি দিবেন না সেটা আপনার অভিজ্ঞতা বা পর্যবেক্ষণ থেকে আপনাকে ধরে নিতে হবে। কিন্তু আমরা যারা সাধারণভাবে বলছি তাদের উদ্দেশ্যে বলছি, নেট্রামফস, ফেরামফস, কেলিমিউ 3 × 6টা দিনে 3 বার 4 বার করে খাওয়ার চেষ্টা করবেন। আপনারা তো যদি তো রোগী আপনার কাছে তো আসবে না, আপনার কাছে চিকিৎসা করবেন গ্যাস্ট্রিকের অমুকের, কিন্তু ক্যান্সার হয়ে গেলে এগুলি সঙ্গে রাখার চেষ্টা করবেন। দুইভাবে বলছি, যারা ডাক্তারি করেন তাদেরকে একভাবে বলছি, আপনারা চেষ্টা করবেন এই যে 6x 12x দিয়ে এই কয়েকটা পদের কথা বললাম, নেট্রামফস, ফেরামফস, কেলিসাল্ভ, ক্যালকেরিয়া সাল্ভ, সাইলিশিয়া, এই ওষুধগুলোকে প্রথমে ক্ষুদ্র মাত্রা দিয়ে দেখবেন, 5-7 দিনে দেখবেন রুগীটা কী ডেভেলপমেন্ট আছে। তারপরে অবস্থা ভেদে গো টু হায়ার ডোজ। অর্থাৎ ক্যান্সার রোগীর চিকিৎসা করতে গেলে যেহেতু সেটা দীর্ঘমেয়াদী, অর্থাৎ বহুদিন ভোগার কারণে তার এই রোগটা হয়েছে, অনেক রকম চিকিৎসা করে সে ব্যর্থ হয়ে আপনার কাছে আসছে, সুতরাং আমরা একেবারে তাকে রিলিফ দিতে, তাকে চিকিৎসা করতে পারবো এমন কথা বলবো না। তবে একটা কথা মনে রাখবেন, আমরা তাকে রিলিফ দিতে পারব। এবার শরীর যদি তার দেহে ভাইটাল ফোর্স থাকে, জীবনী শক্তি থাকে, তাহলে এই ওষুধগুলো নিয়ে সে অভাব পূরণ করে শরীরের ক্যান্সার রোগও ভালো করতে পারে। ভালো না করার তো কোনো ক্ষমতা নেই তার। যদি সেগুলো বিশাল ব্যাখ্যা আজকে নাই করলাম, আমার ক্যান্সারের উপরে ভিডিও আছে হোমিওপ্যাথিতে, সেগুলো দেখলেই বুঝতে পারবেন কত জটিল রোগের জটিল চিকিৎসা। আর আমরা এখানে যারা পূর্ণাঙ্গ ডাক্তারি করতে যাই, তাহলে 6x বা 12x দিয়ে আমরা 7 থেকে 15 দিন দেখব। যদি ভালো না হয় তাহলে আমরা গো হায়ার ডোজে যাওয়ার চেষ্টা করব। কিসের ভিত্তিতে? অভাবের ভিত্তিতে। যেমন ক্ষততে যদি হয় ক্যালকেরিয়া সাল্ভ এবং ক্ষতের পরিমাণটা যদি হয়, অথবা কেলিসাল্ভ, নেট্রাম সাল্ভ, যে কোনো ওষুধেই আসতে পারে 12টার ভিতরে। আমরা তো অভাব পূরণ করি, আমরা তো কোনো চিকিৎসা করি না, আমরা শরীরকে সাহায্য করি সে যেন তার ক্ষতটা ভালো করতে পারে। তার কি কি জিনিসের অভাব ঘটছে বলে আমরা পর্যবেক্ষণ করে বুঝতে পারি, সেই হিসেবে আমরা ওষুধ প্রয়োগ করব। আমরা যারা বায়োকেমিক ডাক্তারি করি নিশ্চয়ই আপনারা এভাবে হাই টু হাই গো ডোজে যাবেন। অর্থাৎ ভালো না হলে আমরা 30-এ যাবেন, 30-এ ভালো না হলে 60-এ যাবেন, 60-এ ভালো না হলে 200x দিয়ে সেবা দেওয়ার চেষ্টা করবেন। তাহলে বুঝতেই পাচ্ছেন যে কত জটিল ক্যান্সার রোগ। কারণ সচরাচর এগুলো গভীর থেকে গভীরতা ক্রিয়াশীল দীর্ঘদিন ভোগার কারণে এই সকল রোগ হয়ে থাকে। অর্থাৎ অনিয়ম থেকে আরম্ভ করে এমন কোনো ট্রাভেলস আমরা করি না যেটা এই রোগটা হতে পারে। সচরাচর এই রোগটা 20-25 বছর থেকে 40 বছর পর্যন্ত বেশি হয়, তারপরেও হয় না এমন কথা নাই। চলে আসি তাহলে আমরা বুঝতে পারলাম। এবং পুরুষদের এটা বেশি হয়ে থাকে। চলে আসি আজকের এই যে ক্যান্সার রোগী, আমি যেই সিস্টেম অর্থাৎ যেই কথা বললাম বায়োকেমিক দিয়ে চিকিৎসা, যারই ক্যান্সার রোগী থাকুক এই বায়োকেমিকগুলো সঙ্গে রাখার চেষ্টা করবেন। আপনারা যদি ডাক্তারের পরামর্শ বায়োকেমিকের নাও নেন, নিজের মতে গ্যাস্ট্রিক হলে দিবেন, জ্বর থাকলে নেট্রামফস দিবেন, তারপরে যদি তার প্রেশার থাকে, ঘুম যদি না হয় ক্যালিফস দিবেন। এভাবে লক্ষণ ভেদে 2-3টা ওষুধ দিতে পারেন। তারপরও আমি বলবো যদি তার দেহে প্রয়োজন থাকে তাহলে 3-4 রকমের 1 ঘন্টা 2 ঘন্টা পরে আরেকটা ওষুধ আপনি দিতে পারেন যদি বুঝেন তার অভাব আছে। আর আমরা যারা পারিবারিকভাবে চিকিৎসা করতে চাই তাদের একটা কথা মনে রাখবেন, এ সকল রোগ সচরাচর ক্যালকেরিয়া সাল্ভ, কেলিসাল্ভ এবং কেলিমিউ, যেহেতু এই 3টা ওষুধ ক্ষতের উপরে কাজ করে, আমি আবারও বলছি কেলিমিউ, কেলিসাল্ভ, ক্যালকেরিয়া সাল্ভ, তারপর সাইলিশিয়াও কাজ করতে পারে যদি সেটা সাইলিশিয়ার হালকা পাতলা গঠন বা ওজন হারায় অথবা সাইলিশিয়ার লক্ষণ পাই, তাহলে আমরা সেই ওষুধও দিতে পারি বায়োকেমিক মতে। তাহলে আমি কেন বললাম? আমি বললাম ক্যান্সার দেই না আনসার, বায়োকেমিককে সঙ্গে নিলে হোমিওপ্যাথিতে দেয় আনসার। দেখুন হোমিওপ্যাথি একটা লক্ষণ ভিত্তিক চিকিৎসা, একক ভিত্তিক চিকিৎসা,
কারো ওষুধের উপরে হোমিওপ্যাথিক নির্ভর করা লাগে না। তার অর্থ এই কথা নয় যে আমি একেবারে ব্যবহারই করবো না, আমি একেবারে সেটাকে বাদ দেবো। সেটার মতন কাজ করে, যেহেতু অভাব পূরণ করে আমাদের সঙ্গে সেটা, অর্থাৎ হোমিওপ্যাথিকের সঙ্গে সেটা সংঘর্ষ হওয়ার কোনো কারণ নাই। আমি যতদিন চিকিৎসা করেছি, ভাগটা কিভাবে করেছি, খালি পেটে খাওয়ার আগে আপনি হোমিওপ্যাথিক খান, খাওয়ার পরে বায়োকেমিক খান, তাহলে সংঘর্ষ হওয়ার কোনো কারণ নাই। এমনিও সংঘর্ষ হওয়ার কোনো কারণ নাই। একটা হচ্ছে পরীক্ষিত লক্ষণ মতে, আর একটা হচ্ছে অভাবের কারণে যে সকল লক্ষণ দেখা যায় সেগুলি পূর্ণ করা। আমরা কোনো এটা হোমিওপ্যাথিক মতে টেস্ট করা হয় না। বায়োকেমিকের যে সকল ওষুধ হোমিওপ্যাথিকে আছে সে সকল ওষুধ হোমিওপ্যাথিকে টেস্ট করে হোমিওপ্যাথিকেরই লক্ষণ ভিত্তিক সেই ওষুধগুলো প্রয়োগ করা হয়, বায়োকেমিকের মতন প্রয়োগ করা হয় না। তাহলে চলে আসি এই দুরারোগ্য রোগের আমি আহ্বান করো আমাদের যেন কারোই না হয়, সে এই জন্যই বলছি বায়োকেমিকটা সকলেই সকল বয়সেই, ছোট বয়স হোক আর শিশু হোক আর বৃদ্ধ হোক, খুবই প্রয়োজনীয় বলে আমি মনে করি। কারণ আমি নিজেও সেটা উপলব্ধি করতেছি। আমি অবাক হয়ে যাই কত রকমের ট্রাবলস বৃদ্ধ বয়সে হয়। সেগুলি যেহেতু আমি হার্টের ডিজিজ এগুলো আমি অলওয়েজ খেয়ে থাকি, কারণ এটা কারোর সঙ্গে সংঘর্ষ হওয়ার কোনো কারণ নাই। অভাব পূরণ করে দেহের শক্তি বাড়া, প্রয়োজনীয়তা বাড়া এবং আমরা একটু ভালো থাকার চেষ্টা করতে পারি, অন্য ওষুধের বা রোগের সাহায্য করে থাকে। তাহলে চলে আসি আজকের এই ক্যান্সার, গ্যাস্ট্রিকের ক্যান্সার আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।